এই আজকে হলো ওটিসি ড্রাগসের উপরে ক্লাস, কয়েকটা ক্লাস লাগবে। ওটিসি ড্রাগস অ্যান্ড মেডিসিন। শুনছিলেন নাম শুনবেন? ওটিসি হলো ওভার দ্য কাউন্টার, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যে ড্রাগগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে অর্থাৎ কাউন্টার থেকে সেল করা যায়, বৈধভাবে সেল করা যায়। হ্যাঁ, এটাকে বলা হয় ওটিসি ড্রাগ। ঠিক আছে স্যার, এগুলা আমরা যে সেল করতে পারবো। হ্যাঁ, এখন সেল করতে পারবেন, কোথায় সেল করবেন, যে জায়গাগুলো যদি জানা থাকে তাহলে সুবিধা না। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ আমি যত ব্যবহার জানবো তত বেশি সেল করতে পারবো। এখন শুধু কি এর ভিতরে সীমাবদ্ধ থাকবেন, এই প্রোডাক্টগুলো ইদানিং কম চলে, এর যে ডেরিভেটিভস গুলো আসছে, এর যে বংশধর গুলো আছে, সেগুলো জানা থাকলে পরে সহজ হবে। বোঝা গেছে? আর তখন আইনগত একটা সুবিধা আছে, যদি এই জিনিসটা না জানেন তাহলে আইনগত কিছু বলতে পারবেন না, আর যদি জানা থাকে তাহলে বলতে পারবেন। ঠিক আছে, এই ড্রাগটা কেন দিলেন, হয়তো সুন্দর একটা ড্রাগ দিয়েছেন, রোগীও ভালো হয়ে গেছে, কিন্তু আইনত জটিলতা বললেন যে আপনি ডাক্তার না, এটা কেন দিলেন বলছেন জিনিসটা, তখন আপনি বলতে পারবেন যে এটা হলো ওটিসি ড্রাগ অথবা ওটিসি ড্রাগসের ডেরিভেটিভ। কারণ আইন তো এক প্রতিদিনই চেঞ্জ হয় না, চেঞ্জ হয় প্রতিদিন। ব্যক্তিগত প্রতিষ্ঠান হলে আইন দ্রুত চেঞ্জ করা সম্ভব, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এত সহজ নয়। যেমন ধরেন করোনার সময় এই যে বাসের ভাড়া আপ ডাউন করতেছে, কোনো সময় বাড়তেছে, ট্রেন ভাড়া কি, যেটা ওই মাত্রার আমলে আছে ওইটাই চলছে, কারণ আইন পাস না হওয়া পর্যন্ত ওটা বাস্তবায়ন করা সম্ভব নয়। বুঝছেন জিনিসটা? ঠিক সেই রকম পোস্ট অফিসগুলো মার খেয়েছে কেন জানেন? ডাক বাংলা সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণেই মার খেয়েছে, আর বেসরকারি ওর এগেইনস্টে কি আছে, কুরিয়ার সার্ভিস। দেখেন কুরিয়ার সার্ভিস এখন কিরকম চলতেছে, আর ওটা একবারে ওই ছাগলের ইয়ে হয়ে গেছিল, ছাগলের খামার হয়ে গেছে। হ্যাঁ, যে ড্রাগগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কাউন্টার থেকে বিক্রি করা যায়, অর্থাৎ ফার্মেসি থেকে বিক্রি করা যায়, এই ড্রাগগুলোকে বলা হলো ওটিসি ড্রাগ। এখানে দেখেন 39টা ড্রাগ আছে ওটিসি ড্রাগের লিস্টে, প্রথমেই দেখেন এই লিস্টে 39টা। হ্যাঁ, এখন এই ড্রাগগুলোর ব্যবহার জানবো, ওই রোগগুলো চিনবো, তাহলেই আমি দেখবেন সাকসেস। ঠিক আছে, যদি কিছুই না শিখে এগুলো শেখেন তাহলেও ফার্মেসি বিজনেসে লাভবান হবে। তখন দেখেন তো কি আছে, অ্যালবেন্ডাজল চিউরেবল ট্যাবলেট, এখানে একটাই মেডিসিন, একটা ড্রাগের একটাই মেডিসিন, সেটা হলো অ্যালবেন্ডাজল চিউরেবল ট্যাবলেট। অ্যালবেন্ডাজল কিসের ওষুধ? তাহলে কিডনির ওষুধ। হ্যাঁ, প্রায় সকল ধরনের কিডনির ক্ষেত্রেই অ্যালবেন্ডাজলটা দেওয়া যায়। এটা কিন্তু বাচ্চাদের জন্য সিরাপও আছে, আর সবচেয়ে ছোট বাচ্চা যদি হয়, একদম 1 বছর 6 মাস এরকম বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে অ্যালবেন্ডাজল না দিয়ে পাইরেন্টিল প্যামোড দেবে। হ্যাঁ, ডিলেন্টিন নামে পাওয়া যায়, ম্যালফিন নামে পাওয়া যায়। তাহলে অ্যালবেন্ডাজল সম্পর্কে একটু আইডিয়া আছে না? এটা কখন খেতে হয়? রাতে শোয়ার সময় খাবে। শোয়ার সময় খাবে, আর 7 দিন পরে আর একটা। এটা কি কি স্ট্যান্ডে পাওয়া যায়? এটা 400 আর 200। অ্যালপেন ডিএস এটা হলো 400, আর যেটা অ্যালপেন ওটা হলো 200। অ্যাম্পা ট্যাবলেট একটা আছে। এবার দেখেন অ্যান্টাসিড চিউরেবল ট্যাবলেট এন্ড সাসপেনশন, এখানে কয়টা মেডিসিন? একটা ড্রাগ তো একটা, ড্রাগ আর মেডিসিন তো ক্লিয়ার হয়েছে না? তাহলে অ্যান্টাসিড ট্যাবলেট, চিউরেবল ট্যাবলেট এন্ড অ্যান্টাসিড সাসপেনশন, বলেন তো মেডিসিন কয়টা? মেডিসিন হলো 2টা, ড্রাগ কয়টা? একটা। তাহলে এই অ্যান্টাসিড ট্যাবলেটের বাস এখানে অ্যান্টাসিডের 2টা মেডিসিন আছে, যেটা আমরা ইয়ে করতে পারবো, কাউন্টার থেকে সেল করতে পারবো। অ্যান্টাসিড কিসের জন্য দেওয়া হয়? গ্যাস্ট্রিকের জন্য, মানে হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, এই ক্ষেত্রে অ্যান্টাসিড দেওয়া হয়। অ্যান্টাসিড আমরা কি কি ফর্মে পাই? এখন অ্যান্টাসিড দেখেন তো, যে বাজার আমরা যেগুলো চলে বাংলাদেশে, সেগুলো কি কি অ্যান্টাসিড? একটা হলো অ্যালুমিনিয়াম অ্যান্টাসিড, আর একটা হলো ম্যাগনেসিয়াম অ্যান্টাসিড। 2টি অ্যান্টাসিড কিন্তু আমাদের দেশে চলে। একটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al3, আর একটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2। এটা কি বুঝছেন? এটা ফার্স্ট সেমিস্টারে বোঝার কথা না, সেকেন্ড সেমিস্টারে আমরা যারা লং টার্ম সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি দিই, ফার্স্ট সেমিস্টারে দেই না, তাতে অনেকেই চলে যায় ভয় পেয়ে যে এটা কোন জায়গায় ঢুকলাম। এগুলো কোনো আইডিয়াই হয়নি না, এটা কি লিখলাম?
এটা হলো কেমিস্ট্রি না বুঝলে এগুলো বলা যাবে না। কেমিস্ট্রি একটু প্রাথমিক আইডিয়া দেই। এই পৃথিবীতে আছে এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে হলো 118টি মৌলিক পদার্থ। কয়টি? 118টি। এর মধ্যে আমরা যদি 18টি নেই তাহলে মোটামুটি মেডিকেল সায়েন্স এই কোর্সগুলোর জন্য যথেষ্ট। কয়টা? 18টা। আরো কিন্তু 100টাই বাকি থাকলো। এই 18টা মৌলিক পদার্থ নেন। একটা হলো হাইড্রোজেন। লেখেন তো একসাথে জিনিসটা হলো কিনা বুঝবেন না, কেন বুঝতে হবে তো। হ্যাঁ, এক নম্বর হলো হাইড্রোজেন। এটার প্রতীক হলো এইচ, এটা হলো প্রতীক। আর এটা হলো মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কয়টা? 118টা। আর যৌগিক পদার্থ কয়টা? কোটি কোটি যৌগিক পদার্থ। এই 118টা দিয়ে কোটি কোটি যৌগিক পদার্থ আছে পৃথিবীতে। অক্সিজেন, এটা হলো ও, এটা প্রথম অক্ষর নিচে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে কয়টা আলোচনা হবে ওই কয়টাই নেই। অ্যালুমিনিয়াম, Al, ম্যাগনেসিয়াম, Mg, সোডিয়াম, Na। এখন দেখেন এগুলো মিল আছে কিন্তু এখানে আবার মিল নাই। এস হলো কেন? হ্যাঁ, এস হইছে হলো এই সোডিয়ামের ল্যাটিন নাম হলো নেট্রিয়াম। নেট্রিয়াম, এই নেট্রিয়াম থেকে Na নিছে। হ্যাঁ, সোডিয়াম এই এস আগেই দখল করে গেছে, সালফারে দখল করেছে। সালফার হলো এস দিয়ে নির্দেশ করা হয়। আচ্ছা, কয়টা হলো? 1 2 3 4 5। এবার নেন হলো ক্লোরিন, CHLORINE, ক্লোরিন। Cl, আয়োডিন, আয়রন, আয়রন, IRON, আয়রন। এটা হলো Fe। এখন আই হলো না কেন? যে আয়োডিনে দখল করছে। আয়রন হলো লৌহ। এই লোহাকে ফেরাম বলা হয়। Fe, ফেরাম। এই ফেরাম থেকে Fe নিচ্ছে। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। এবার নেন জিঙ্ক, ZINC, জিঙ্ক, Zn। আর বাকিগুলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম, Ca। এই কয়টাই নেন আপাতত। তাহলে এই কয়টা দিলাম? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো হলো মৌলিক পদার্থ। এই পদার্থগুলো ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। সেগুলো কি বলা হলো? মৌলিক পদার্থ। এখন এগুলো কি মৌলিক পদার্থ? এটা মৌলিক পদার্থ না, এটা হলো যৌগিক পদার্থ। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি কি পাবো? অ্যালুমিনিয়াম পাবো, অক্সিজেন পাবো, হাইড্রোজেন পাবো। 3 ধরনের মৌলিক পদার্থ পাবো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে ম্যাগনেসিয়াম পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখুন তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই নিয়ে তৈরি হয়েছে হলো কয়টা? অ্যালুমিনিয়াম কয়টা? একটা। অক্সিজেন কয়টা? তিনটা। এই যে 3 আছে এখানে ব্র্যাকেটে 3। হাইড্রোজেন 3টা। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা। তাহলে বাজারে যে অ্যান্টাসিড গুলো পাওয়া যায় এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটা আমাদের এটা লেখছেন সবাই? লেখছিলেন? না লিখলে কিন্তু পরবর্তীতে ভুলে বিপদে পড়বেন। আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা তৈরি হয়, স্টোমাকের ওয়াল থেকে যে অ্যাসিডটা সিক্রেশন হয় সেটা কি অ্যাসিড? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এখানে কি কি আছে দেখেন তো? হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে এই অ্যাসিডটা তৈরি হয়েছে। এটা কি শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? এটা শক্তিশালী অ্যাসিড, কিন্তু হাতের তলায় দেবে হাতের তলায় পুড়ে যাবে এরকম অ্যাসিড। হ্যাঁ, তাহলে স্টোমাকের যে লেয়ারটা, ভিতরের লেয়ারটার নাম কি? এটা স্টোমাক। এই স্টোমাকে ওয়ালে, এটা হলো ওয়াল, এই যে এটা ওয়াল। এই ওয়ালে লেয়ার কয়টা? না, 3টে না, হয় 4টে পড়াচ্ছে না 6টা পড়াচ্ছে। কারণ একটা লেয়ারকে পরে 3 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, 4টে লেয়ার পড়াচ্ছে। একদম উপরে হলো সেরাস মেমব্রেন। 2 নম্বর লেয়ারটা হলো মাসেল লেয়ার। মাসেল মানে মাংসপেশি। এটা হলো স্কিন। স্কিনের নিচে কি আছে? মাসেল না, ফ্যাট। তার নিচে মাসেল, মাংস। তার নিচে টেন্ডন, আগে বল না, টেন্ডন। টেন্ডন মানে রগ।
বোনের সাথে মাসেলের যে সংযোগকারী কানেক্টিভ টিস্যু থাকে তার নাম হলো টেন্ডন, মনে থাকবে? তাহলে টেন্ডন, তারপরে হলো বোন, আর বোনের নিচে হলো মানে বোনের ভিতরে বোন মেরু, মনে থাকবে না? তাহলে কি কি পেলাম? স্কিন, তারপরে ফ্যাট, তারপরে মাসেল, তারপরে টেন্ডন, তারপরে বোন, আর বোনের ভিতরে বোন মেরু। এখানে দেখেন চারটে লেয়ার, এটা হলো সেরাস মেমব্রেন, মাসেল লেয়ার, সাবমিউকোসা আর হলো মিউকোসা। এই সাবমিউকোসা কি দিয়ে তৈরি হয়? এখানে মাসেলও আছে, মিউকাসও আছে, এটাই হলো সাবমিউকোসা। আর মিউকাস লেয়ারে শুধুমাত্র মিউকাসই আছে, একদম ভিতরে লেয়ার। এই মিউকাস জিনিসটা আসলে কি? এই যে চোখের দেখেন সাদা অংশটা চতুর্দিক দিয়ে, এটা কিন্তু মিউকাসের লেয়ার। এটা কিন্তু খুবই প্রোটেক্টর। আমাদের যতগুলো ক্যানেল আছে দেহে, এই যে নাকের ভিতরে হাত দেন, পিচ্ছিল পাবেন চতুর্দিক দিয়ে, এটা হলো মিউকাসের লেয়ার। তাহলে যতগুলো ক্যানেল আছে ভিতরে, সমস্ত ক্যানেলের ভিতরের লেয়ারটা হলো মিউকাসের লেয়ার। এটা হলো প্রোটেক্টিভ কোট, এদিক দিয়ে কোনো কিছু সহজে প্রবেশ করতে পারবে না, এটা সহজে নষ্ট হবে না, এরকম, বুঝছে? তাহলে এটা এই অ্যাসিড যে তৈরি এখান থেকে বের হচ্ছে হাইড্রোক্লোরিক, এই জুসটার নাম কি? গ্যাস্ট্রিক জুস। আর গ্যাস্ট্রিক জুসেই থাকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা এটা সহজে ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত না হাইপার অ্যাসিডিটি হয়েছে। এখন হাইপার অ্যাসিডিটি কি? এই স্টোমাকে যদি অ্যাসিডের মাত্রা নরমালের চেয়ে বেড়ে যায়, ওটাকে বলা হয় হলো হাইপার অ্যাসিডিটি। তখন ওই অতিরিক্ত মাত্রা থাকলে তাহলে তখনই ক্ষতি হবে, বুঝছেন জিনিসটা? তার আগে কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এই অ্যান্টাসিডটা খাইলে এই দিক দিয়ে প্রবেশ করবে না, আর এখানে তো এই সেল আছে, তাহলে তৈরি হয় কি কি? এটা হলো ক্লোরিন যাবে হলো অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়। আর হলো অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, যোজনীর যোজ্যতা আবার আরেকদিন বুঝে দেবো না। তারপরে রেডিক্যাল, যেটা হলো রেডিক্যালও আরেকদিন বুঝে দেবো না। এবার দেখেন আর কি থাকলো? পানি থাকলো, H2O, পানি। কি কি তৈরি হলো? লবণ, এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো লবণ, আর এটা হলো পানি। এই লবণ পানি কোথায় যাবে? আমরা তো লবণ পানি খাচ্ছি, সেটা কি হয়? সেটা আমাদের আবার এই স্টোমাক দিয়ে শোষণ হয়ে রক্তে লিভারে যাচ্ছে, লিভার থেকে রক্তে যাচ্ছে। তাহলে কোনোটাই এটা কিন্তু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে না, বোঝা গেছে? আর অ্যাসিড যদি অতিরিক্ত থাকতো তাহলে কি করতো? মিউকাসের লেয়ারকে ধ্বংস করে দিত। তার ফলে কি হতো? এটা হলো গ্যাস্ট্রিক আলসার হতো। এটা যদি ডিউডোনামে হতো তাহলে এটাকে ডিউডোনাল আলসার হয়ে যেত। তাহলে আর এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে অ্যান্টাসিড গুলো আছে সেগুলো যদি খাই তাহলে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর হলো পানি তৈরি হবে, H2O। এটা কি কিছু বলা যাচ্ছে নাকি? তাহলে এটা একটা লবণ, এটাও একটা লবণ। পানি আমরা খাইলে পানি কোন দিক দিয়ে যায়? এটা কি পানি দেখছেন কখনো পায়খানার রাস্তা দিয়ে বের হয়? যতক্ষণ পর্যন্ত ডায়রিয়া হয় না ততক্ষণ পর্যন্ত পায়খানার রাস্তা দিয়ে বের হবে না। হয় একটু হয়, ওই পায়খানাটাকে নরম রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই বের হয়, তার চেয়ে বেশি বের হয় না, বোঝা গেছে? তাহলে এই পানিটাও শোষণ হবে, লিভার দ্বারা পানিটাও শোষণ হবে, আবার লিভার দ্বারা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই লবণগুলোও শোষণ হবে, শোষণ হয়ে রক্তে চলে যাবে, বোঝা গেছে? তাহলে এটা কাজে লাগতেছে। এখন অ্যান্টাসিড ট্যাবলেট এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সেটা একটা, যে এটা তো বৈধভাবেই চালাচ্ছি, খালি ইচ্ছে মতো দিতেই থাকবো সেরকম করবেন না। কারণ কি? যখনই অতিরিক্ত অ্যান্টাসিড খাতেই থাকবে তখন এটা কি? এটা এর মাধ্যমটা কি? অ্যাসিড মাধ্যম। তাহলে আর অ্যান্টাসিড ওটা হলো অ্যাসিড, হলো অ্যান্টাসিড, এটা অ্যান্টাসিড হলো ক্ষার, এটা হলো ক্ষার, কিন্তু এটা হলো ক্ষার। ক্ষার হলো অ্যাসিডের বিপরীত, বুঝছেন? ফেসবুক চালান, একটা হলো লাইক আর একটা হলো ডিসলাইক, দুটো বিপরীত না? ঠিক সেই রকম এখানে হলো ক্ষার হলো অ্যাসিডের সম্পূর্ণ বিপরীত। এখানে মাধ্যমটা কিসের মাধ্যম? অ্যাসিড মাধ্যম। যখন ক্ষার অতিরিক্ত দিতে থাকবো তাহলে এই জায়গাটা কি ক্ষারীয় হবে যাবে না? যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে অ্যাসিড, এটা কিন্তু সবসময় অ্যাসিড মাধ্যমেই থাকবে, কিন্তু নরমালের চেয়ে বেশি যেন না হয়। নরমালের চেয়ে বেশি হলে এটা হাইপার অ্যাসিডিটি বলে, আর হাইপার অ্যাসিডিটি হলে কি হবে? গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, এটা ক্ষত হয়ে যাবে। সেই জন্য এই যে অ্যান্টাসিড যখন দেবেন অল্প পরিমাণে দেবেন, অর্থাৎ 1 দিন বা 2 দিন বা 3 দিন কন্টিনিউ চলবে এরকম দিয়ে না, 1-2-3 দিনের ভিতরে শেষ, অতিরিক্তটা নিউট্রাল করার জন্য, ঠিক আছে? আর তা না হলে এর ভিতরে যদি স্টোমাকের ভিতরে যদি অ্যাসিডিটিটা না থেকে, অ্যাসিডিটি মানে অম্ল না থেকে ক্ষারীয় হয় তাহলে কিন্তু ডাইজেশন হবে না। কি ডাইজেশন হবে না? এখানে প্রোটিন জাতীয় খাদ্যগুলো পরিপাক হয়। প্রোটিন জাতীয় খাদ্য কি কি বলেন তো?
মাছ, মাংস, ডিম এগুলো হলো প্রোটিন জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো পেপসিনের মাধ্যমে হজম হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড মাধ্যমে পেপসিনের মাধ্যমে হজম হয় হলো এই খাদ্যগুলো। তাহলে এগুলো কিন্তু হজম হবে না। তাহলে কি হবে? ইনডাইজেশন হবে। ইনডাইজেশন মানে অহজম। বোঝা গেছে? তাহলে আমরা যদি অতিরিক্ত অ্যান্টাসিড খাতেই থাকি তাহলে পরবর্তীতে দেখা যাবে আবার আরেকটা রোগ, সেটা হলো ইনডাইজেশন বা অহজম। তাহলে অ্যান্টাসিড সম্পর্কে একটা আইডিয়া হয়েছে? কি কি অ্যান্টাসিড আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যান্টাসিড যে ট্যাবলেট পাওয়া যায় ওর ভিতরে এই দুটো উপাদানই আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও আছে। ঠিক আছে? এর মধ্যে আরেকটা আছে কিন্তু, মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে একটা প্রোডাক্ট আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কিন্তু ওটিসি ড্রাগ। হ্যাঁ, মিল্ক, হ্যাঁ, কনস্টিপেশন, শুধু কনস্টিপেশন নয়, এটাকে বলা হয় ল্যাক্সেটিভ অ্যান্টাসিড। এখানে কোন জায়গায় আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া? এম দিয়ে থাকতে পারে। হ্যাঁ, মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন। যে ভয় দিয়ে আবার দেবেন না সেরকম যেন না হয়। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন আকারে পাওয়া যায়। এটা একটা ল্যাক্সেটিভ অ্যান্টাসিড। ল্যাক্সেটিভ অ্যান্টাসিড হলো অ্যান্টাসিডের কাজও করে আবার ল্যাক্সেটিভেরও কাজ করে, এই জন্য এটাকে বলা হয় ল্যাক্সেটিভ অ্যান্টাসিড। বোঝা গেছে? ল্যাক্সেটিভ অ্যান্টাসিড। অ্যান্টাসিডের কাজ কোন জায়গায় করে? স্টোমাকে। কি কাজ করে? স্টোমাকের যে অতিরিক্ত অ্যাসিডটা নিউট্রাল করে দেয়। আর ল্যাক্সেটিভের কাজ কোথায় করে? হ্যাঁ, কোথায়? ল্যাক্সেটিভের কাজ করে হলো এই যে বলতে কি আপ করলাম, হ্যাঁ, এটা হলো লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনের এটার নাম হলো অ্যাসেন্ডিং কোলন, এটা হলো ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, আর এটার নাম রেকটাম। এটা হলো রেকটাম, এখানে কাজ করে রেকটাম। আচ্ছা, কি কাজ করে বলতো? কি কাজ করে? অসমোসিস করছিলেন, অভিস্রবণ কি কেউ করছিলেন? অভিস্রবণ কাকে বলে? হ্যাঁ, অভিস্রবণ করেন নাই? এখানে যখন এই অ্যান্টাসিডটা আসবে, এই পানি শোষণ করে নেবে। এখন এখানে আসলে কনস্টিপেশন হয় কিভাবে? কনস্টিপেশন হয় এই পায়খানা এখানে, এটা হলো মলাশয় না, মলাশয়ে মল জমা আছে কিন্তু পায়খানা করতেছি না, এই করবো তাই একটু পরে যাই, ক্লাসটা শেষ করেই যাই বা ইয়ে করেই যাই, তখন শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে যায়? হ্যাঁ, পানিটা শোষণ হয়ে যায়। পানিটা শোষণ হয়ে এটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর পায়খানার চাপ থাকে না, বোঝা গেছে? পরিমাণে কমে যায় সেজন্য। তাহলে ল্যাক্সেটিভ অ্যান্টাসিড খাইলে পরে এখানে যখন যাবে এটা পানি শোষণ করে নেবে, নিয়ে তাহলে এখানে মলের ভিতরে পানি জমা হয়ে গেল, তখন তো আবার পেশাব পায়খানার ইয়ে আসে যাবে। হ্যাঁ, পায়খানার উদ্রেক আসে যাবে। বোঝা গেছে জিনিসটা? অসমোসিস করছে, ওরা কেমিস্ট্রির একটা জিনিস। এটা কিভাবে পানি শোষণ করে একটু দেখে আইডিয়া দেয়। কিসমিস দেখছেন তো না? কিসমিস কিভাবে তৈরি করে? আঙ্গুরকে ড্রাই করে কিসমিস তৈরি করা হয়। সেটা হলো রোদের দ্বারা ড্রাই করি আর মেশিনের দ্বারা ড্রাই করি। আঙ্গুরকে ড্রাই করেই হলো কিসমিস তৈরি করা হয়। তাহলে এই যে কিসমিস ড্রাই করলে কি ঘটলো? পানিটা চলে গেছে, কিন্তু এর ভিতরে কি কি ছিল? পানির অণু ছিল আর হলো গ্লুকোজের অণু ছিল। এই পানির অণু আর গ্লুকোজের অণু পাশাপাশি অবস্থান করছে। হ্যাঁ, যখন আমরা ড্রাই করছি, তাপ দিছি, তখন পানিটা বের হয়ে গেছে আর গ্লুকোজটা রয়ে গেছে। তাহলে বলা, আবার দেখেন এই কিসমিসটা যদি পানির ভিতরে দেই, এটা পানি, হ্যাঁ, পানির ভিতরে যদি এই কিসমিসটা দেই তখন কি ঘটবে? আবার পানি শোষণ করে নেবে। তাহলে এটা ক্লিয়ার না যে এই যে পদ্মা, কিসমিসের যে পদ্মাটা আছে এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, এটা তো ক্লিয়ার। ওই ছিদ্র থাকার ফলে পানিটা বের হয়ে গেছে, গ্লুকোজটা রয়ে গেছে। গ্লুকোজটা গেল না কেন? যতই তাপ দেয় না কেন গ্লুকোজটা যাবে না। দেখেন এর যে ছিদ্রটা,
আর এই ধরনের পর্দাকে বলা হয় হলো অর্ধভেদ্য পর্দা। কিছু পদার্থ বের হতে যেতে পারে বা আসতে পারে, কিছু পদার্থ যেতে পারে না। এখন দেখেন তো পানি আছে আর হলো গ্লুকোজ আছে, C6H12O6, এটা হলো গ্লুকোজের অণু, আর এটা হলো H2 হলো পানি। এটা হাইড্রোজেন কয়টা? দুইটা। আর অক্সিজেন একটা। এখানে হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা, কার্বন 6টা। তাহলে এই অণুটা বড় হবে না এই অণুটা বড় হবে? নিচের অণুটা। তাহলে এই পানির অণু সহজেই যেতে পারবে, আবার সহজেই প্রবেশ করতে পারবে ছোট হওয়ার কারণে। আর এই অণুটা বড় হওয়ার কারণে, এটা ছোট্ট অণু, তাহলে এটা সহজেই যেতে পারবে, আসতে পারবে। আর এটা বড় হওয়ার কারণে এটা বাইরে যেতে পারবে না, আসতে পারবে। বোঝা গেছে? ওই পর্দাটা। এইরকম পর্দাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। মনে থাকবে না? অর্ধভেদ্য পর্দা। এখন দেখেন আর যে জিনিসটা আসলাম, যে অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া কাকে বলে। এটা কিন্তু ভেতরের দিকে যখন যাবে তখনও দরকার হবে। যেমন একটা জায়গায় দরকার, এরকম কিন্তু আরো অনেকগুলো জায়গা আছে, সেগুলোতে দরকার। একটা পাত্রে পানি নিলাম, নিয়ে এইরকম একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করলাম পানিটাকে। হ্যাঁ, এখন এর পাশেও চিনি যোগ করলাম বা লবণ, চিনি যোগ করি। এখানে 100 গ্রাম চিনি যোগ করলাম আর এখানে 200 গ্রাম চিনি যোগ করলাম। তাহলে ঘনত্ব কোন পাশে? এটা কিন্তু সমান পানি, এই পাশেও 1 লিটার, এই পাশেও 1 লিটার। এখানে 100 গ্রাম চিনি যোগ করছি, এখানে 200 গ্রাম চিনি যোগ করছি। বলেন তো কোন পাশে ঘনত্ব বাইরে যাবে? এই পাশে ঘনত্ব বেশি হবে। এটা তো সহজে বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখানে কি ঘটবে? এখানে কিন্তু অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, ওই যে কিসমিসের পর্দার মতো একটা পর্দা দেওয়া আছে। তাহলে কি ঘটবে? দুই পাশেই যেতে পারবে পানি। কোন পাশে যাবে? 200 গ্রামের এই পাশে আসবে না? এই পাশে ঘনত্ব বেশি, এই পাশে ঘনত্ব। আপনারা কি বুঝছেন এটা? নাকি এই পাশ থেকে এই পাশে যাবে? এই পাশ থেকে পানির অণু এই পাশে যাবে। হ্যাঁ, এটা কি বলা হলো অসমোসিস বা অভিস্রবণ। তাহলে অভিস্রবণের সংজ্ঞা হলো দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে পাশাপাশি একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করে রাখলে কম ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে দ্রাবক, পানিটা হলো দ্রাবক আর চিনিটা হলো দ্রব্য, আর দুটো মিলে যে তৈরি হলো সেটার নাম হলো দ্রবণ। হ্যাঁ, তাহলে দ্রাবক স্থানান্তর হয় কোথায় যাবে? বেশি ঘনত্বের দিকে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হলো অভিস্রবণ প্রক্রিয়া। বোঝা গেছে? যখন এটা ল্যাকটিক অ্যান্টাসিড দিলাম, সেই ল্যাকটিক অ্যান্টাসিড এখানে গেলে এখানে ঘনত্ব বেড়ে যায়। ফলে এখান থেকে এই যে ক্যাপিলারি থেকে যে পানিগুলো শোষণ হয়ে এখানে পানি আসবে। বোঝা গেছে জিনিসটা? এটাকে বলা হয় অসমোসিস প্রক্রিয়া। এখানে যখনই পানি বেশি হলো তখনই খারাপ হবে। যে এই লাইন, তাহলে কোন জায়গায় কাজ করলে ল্যাকটিক অ্যান্টাসিড? দুই জায়গায়, একটা হলো স্টোমাকের ভিতরে আর একটা হলো রেকটামের ভিতরে। এবার নেম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যান্টাসিড হলো অ্যাসকর্বিক অ্যাসিড, সুয়েবল ট্যাবলেট এবং সিরাপ। আচ্ছা, সিরাপ এবং সাসপেনশন, এটা কি ক্লিয়ার আইডিয়া আছে? সিরাপ কোনটা, সাসপেনশন কোনটা? সিরাপ গোলানো থাকে, মানে মিক্সড না, সাসপেনশনও গোলানো থাকে। এটা যেটা ড্রাই থাকে পানি দিয়ে গোলাতে হয় ওটাকে বলা হয় ড্রাই সাসপেনশন। বুঝছে? সাসপেনশনও গোলানোও থাকে অনেক সময়। তাহলে সাসপেনশন কোনটা বলবো, সিরাপ কোনটা বলবো? যেটা কিছুদিন রেখে দিলে তলানি পড়ে, কিছুক্ষণ রেখে দিলে পরে সাসপেনশনে তলানি পড়বে। তলানি মানে হচ্ছে সেডিমেন্ট। এটা বোতল। হ্যাঁ, এই বোতলে এই পর্যন্ত ঔষধ আছে। হ্যাঁ, যদি সর্বদাই দেখেন যে ঔষধ সিরাপ আকারই আছে, মানে হ্যাঁ একই রকম আছে, তাহলে এটা হলো সিরাপ। আর যদি কিছুক্ষণ পরে এর নিচে ওষুধগুলো জমে গেছে আর উপরে পানি রয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় হলো সাসপেনশন। তাহলে সাসপেনশনে তলানি জমবে আর সিরাপে তলানি জমবে না। মনে থাকবে? কোন সময় যদি দেখেন গায়ে লেখা আছে সিরাপ কিন্তু এখানে তলানি জমছে, তাহলে বুঝবেন কি? না, সিরাপ প্লাস সাসপেনশন না, ওষুধটা নষ্ট হয়ে গেছে। এটার একটা সাবজেক্ট দেবো, আপনারা সাবজেক্ট পাবেন না, কয়েকটা পেজ পাবেন। ঠিক আছে, সাবজেক্ট আকারে এত সাব করছে আসবে না। ওষুধ কিভাবে বুঝবো যে ওষুধটা ঠিক আছে কি না? হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফার্মেসি বিজনেসের জন্য। কিন্তু এগুলো যদি করাতে যায় তাহলে আসলে এই দিকে আবার কিছুই হয় না। বোঝা গেছে? তাহলে কিভাবে বুঝলাম
যে সিরাপটা নষ্ট হয়ে গেছে, যদি সিরাপের কোনো সময় তলানি পড়ে অথবা সিরাপের কালার পরিবর্তন হয়ে যায়, সবসময় এক কালার দেখতেছি, আজকে অন্য কালার দেখতেছি, এই ওষুধটা 1 বছর আগে কিনছি, এটা এরকম কালার তো ছিল না, কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝবো ওষুধটা নষ্ট হয়ে গেছে। যদি সিরাপ লেখা কিন্তু তলানি জমছে, তাহলে বুঝবো ওষুধটা সাসপেনশন হচ্ছে, তলানি জমছে, এটা স্বাভাবিক। আর সাসপেনশন খাওয়ার আগে অবশ্যই ঝাঁকি দিয়ে খাবেন। এখন আমরা মূল জায়গায় আসি। অ্যাসকর্বিক অ্যাসিড নাম শুনছেন? অ্যাসকর্বিক অ্যাসিড কি নাম শুনেন না? ভিটামিন সি নাম শুনছেন? তাহলে ওই ভিটামিন সি কি বলা হয় হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড ফ্রুট। এটা কি অ্যাসিড? এটা কিন্তু জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো, জৈব অ্যাসিড মানে জীবদেহ থেকে যে অ্যাসিডগুলো পাই, হ্যাঁ, ওগুলাকে বলা হয় জৈব অ্যাসিড। আর জীবদেহের বাইরে যেগুলো হয় সেগুলো হলো অজৈব অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি জৈব না অজৈব? এটা জৈব না, এটা অজৈব, অজৈব অ্যাসিড। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো অজৈব অ্যাসিড। আর এই যে সালফুরিক অ্যাসিড অজৈব অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অজৈব অ্যাসিড, এই যে অ্যাসকর্বিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এগুলো হলো জৈব অ্যাসিড। হ্যাঁ, এই অ্যাসিড, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড কি? ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক। এখন এই ভিটামিন সি আমি কাকে দেব, কোথায় দেব? না বাচ্চা পেশেন্ট আসলে পরেই খুশি করার জন্য দেব? মুখে ঘা না, এটা হলো মাড়িতে ঘা। মাড়ি, মাড়ি কোনটা? এটা দাঁতগুলো যেখানে বসানো আছে ওইটাকে বলা হয় মাড়ি। উপরের চোয়ালে কয়টা দাঁত? উপরের চোয়াল, নিচের চোয়াল। উপরের চোয়ালে 16টা দাঁত, নিচের চোয়ালে 16টা দাঁত। এই দাঁতগুলো যে জায়গাতে সেটিং করা আছে ওই জায়গাটাকে বলা হয় মাড়ি। হ্যাঁ, অর্থাৎ ওই মাড়িটা আলগা হয়ে আসবে। হ্যাঁ, মাড়িটা আলগা হবে মানে মাড়িটা ওর যে স্ট্রাকচার সেটা নরম হয়ে যাবে আর দাঁতগুলো তখন নড়বে। এইরকম অবস্থাকেই বলা হলো স্ক্যারবি। তাহলে ভিটামিন সি এর অভাবজনিত কারণে, ভিটামিন সি এর অভাবজনিত রোগা অবস্থাকেই বলা হয় হলো স্ক্যারবি। ঠিক আছে? এইরকম ভিটামিন বির অভাবে একটা রোগ হয়, সেটা কি? এটা হলো বেরিবেরি। ভিটামিন বির অভাবজনিত রোগ অবস্থাকে বলা হয় বেরিবেরি, আর ভিটামিন সির অভাবজনিত রোগ অবস্থাকে বলা হয় স্ক্যারবি। স্ক্যারবি রোগের লক্ষণ কি? দাঁত আলগা হয়ে যাবে, মাড়ি নরম হয়ে যাবে, দাঁত দিয়ে রক্ত পড়বে, এগুলো হলো স্ক্যারবি। আর বেরিবেরি রোগের লক্ষণ কিভাবে বুঝবো রোগটা বেরিবেরি হয়েছে? ভিটামিন বি এর অভাব হয়েছে, তখনই তো ভিটামিন বি, ওটাও কিন্তু ওটিসির আগে আছে ভিটামিন বি কমপ্লেক্স, তাই না? তাহলে আমরা দুটোই জানবো। স্ক্যারবি চিনলাম। এখন বেরিবেরি রোগ হলো যে এই দেখবেন পাতলা পায়খানা হয়েছে, আবার কিছুদিন পরে আবার কনস্টিপেশন হচ্ছে। এই পেটের ভিতরে একটা ডাইজেস্টিভ সিস্টেমে সবসময় তার সমস্যা লেগেই আছে। কখনো ডায়রিয়া, কখনো পাতলা পায়খানা, কখনো ডিসেন্ট্রি, কখনো কনস্টিপেশন, কখনো ভমিটিং। এই সমস্যাগুলো যদি কন্টিনিউ লেগে থাকে তখনই বুঝবেন তার ভিটামিন বির অভাব হয়েছে। বোঝা গেছে? তখন তাকে দেবেন হলো ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। বেনজোইল বেনজয়েট লোশন, বেনজাইল বেনজয়েট লোশন। দেখেন পরেরটা 4 নম্বর, বেনজাইল বেনজয়েট লোশন। এই বেনজাইল বেনজয়েট লোশনটা, এইটা এক সময় যে হাসপাতালে বোতল আকারে এত বড় বড় বোতল ছিল, ওইটাকে একটু করে দিত। হ্যাঁ, এটা কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ লোশন আকার, এখন ওইটা ইয়ে সিরাপ আকারে, ইয়ে আকারে পাওয়া যেত, লোশন আকারে না? হ্যাঁ, এখনো পাওয়া যায়। এগুলো বেশি জানেন। পারমেথ্রিন, পারমেথ্রিন কিন্তু এটা পারমেথ্রিন, পারমেথ্রিন নামে আরেকটা প্রোডাক্ট আছে। দেখেন তো এটা কয় নম্বরে? 27 নম্বরে। পারমেথ্রিন, ওয়েনম্যান এবং ক্রিম। আচ্ছা, ওয়েনম্যান আর ক্রিম এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? জিজ্ঞেস করতেন? আচ্ছা, ওয়েনম্যান আর ক্রিমের মধ্যে পার্থক্য একটা হলো অয়েলি আর একটা হলো অয়েলি নয়। মানে একটা তেল, হ্যাঁ দেখতে, কিন্তু যখন ইউজ করবেন তখন বুঝবেন যে এটা অয়েলি না নট অয়েলি। তেলের মতো যেটা অল্প একটু দিলে অনেক জায়গায় দেওয়া যায়, আর ক্রিম যেটা এটা অল্প একটু দেবেন, এটা নড়বেই না। অল্প একটু জায়গায় দেওয়া যায় হলো ক্রিম, আর তেলের মধ্যে যেটা অল্প দিয়ে বেশি জায়গায় দেওয়া যায়। এই যে দাঁত ব্রাশ করে যে টুথপেস্ট গুলো, একটা হলো জেল আর একটা হলো আর একটা কি, জেলের সুবিধা কি জানেন? জেল অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায়, আর যেটা নর্মালি ইয়ে পাই ওটাকে কি যেন বলা হয়, হ্যাঁ এটা হলো ওইটা কিন্তু অনেকগুলো লাগে। ঠিক সেই রকমই ক্রিমগুলো সাধারণত মুখে যেগুলো দেওয়া হয়, ক্রিমগুলো মুখে দেওয়া হয়, আর ওয়েনম্যানগুলো দেওয়া হয়
এই যে কর্পোরেট বডিতে সমস্ত বডিতে দেওয়া হয়। কেন এটা? আমাদের স্কিন, যে ফেসিয়াল স্কিন, এই স্কিনের এই অংশটাকে বলা হয় ফেসিয়াল স্কিন। এই ফেসিয়াল স্কিনটা দেখবেন সবসময় তৈলাক্তই থাকে। হ্যাঁ, এই তাহলে এখানে তেলের দরকার নাই, এটা ক্রিম দিলেই হয়ে যায়। আর এইটা খসখসে থাকে, ম্যাক্সিমাম লোকেরই থাকে হলো খসখসে। আর এই জন্য এখানে দেওয়া হয় হলো ওয়েনমেটটা বেশি ইউজ করা হয় বেশি ক্ষেত্রে। এরপরে স্পেসিফিক পেজ আছে। এই দুটো প্রোডাক্ট একসাথে থাকে, একটা হলো বেনজাইল বেনজয়েড লোশন আর একটা হলো পারমেথ্রিন। এই বেনজাইল বেনজয়েড লোশন এখন আর চলে না। আর পারমেথ্রিনটা চলে। এই পারমেথ্রিনটা কি? পারমেথ্রিনটা এটা হলো অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ। স্ক্যাবিস একটা রোগ, এই রোগটা হলো জীবাণু ঘটিত, আমাদের স্কিনে হয়। আমাদের স্কিনে কয়টা লেয়ার? তিনটা লেয়ার। একটা হলো এপিডার্মিস, ডার্মিস আর হলো হাইপোডার্মিস। একটা ভিতরেরটা হলো হাইপোডার্মিস। এই এপিডার্মিস লেয়ারে বাস করে হলো এই একটা খুব সূক্ষ্ম একটা জীবাণু। আচ্ছা, এটা দেওয়া আছে। সার্কোপটেস স্ক্যাবি নাম হলো জীবাণুটার নাম সার্কোপটেস স্ক্যাবি।